সকালবেলায় মোরগ ডাকতে লাগে। বিছানায় ঘুমন্ত প্রসাদের হঠাৎ করে ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে তার ঝগড়ুটে স্ত্রী সারদা বিছানায় নেই। ঘাবড়ে গিয়ে প্রসাদ বিছানায় উঠে বসে। তারপর বিছানার পাশে টেবিলে রাখা একটা প্লাস্টার সেটা হাতে নিয়ে সে বাইরে বেরিয়ে আসে। গেটের কাছে আসতেই দেখে সারদা দাঁড়িয়ে আছে। তবে গিয়ে সে একটু নিশ্চিন্ত হয়। আজ আমার স্ত্রীর মুখটা বন্ধ কেন? সকাল সকাল গ্রাম থেকে শহরের জন্য একটা বাস ছাড়ে, তাতে কাজের বউ ওই পার্বতী যায়। মনে হয় আর যায়নি, বেঁচে গেলাম। এমনটা ভেবে প্রসাদ সারদার কাছে যায়। প্রসাদকে দেখেই সারদা চালাকি করে বলে, হ্যাঁ গো, কি ব্যাপার? আজ যে সকাল সকাল ঘুম থেকে উঠলে? তোমার জন্যই তো সারদা, তুমি না থাকলে আমার ঘুমই আসে না। আমি পার্বতীর জন্য দাঁড়িয়ে আছি, এখনো সে আসেনি। ভীষণভাবে রেগে আছি। যদি ইয়ার্কি মারো তাহলে ঘুষিও তুমি। বেচারা পার্বতী, তার উপরে এত রাগ কেন করো তুমি? এমনটা শোনা মাত্রই সে রেগে মেগে চিৎকার করে বলতে লাগে, আমি ঝগড়ুটি, আমি রাক্ষসী, আমি মাইক নিয়ে শুধু চিৎকার করে বেড়াই। যারাই আমার ছেলের জন্য সম্বন্ধ নিয়ে আসছে তাদের কাছে গিয়ে গিয়ে বলে আসছে আমি তাকে ছেড়ে দেবো। তার চিৎকার শুনে প্রসাদ ভয়ের চোটে চারিপাশে ঘুরে দেখতে লাগে। বেঁচে গেছি, কেউ এখনো ওঠেনি, আমাদেরকে দেখেও নি। যেই না প্রসাদ সারদাকে এভাবে বকবক করতে দেখে, হাতে নেয়া প্লাস্টারটা তাড়াতাড়ি সারদার মুখে চিটিয়ে দেয়। সেই সময় রমেশ সেখানে এসে পড়ে। এসব কাণ্ড দেখে সেখানেই সে লুকিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই পার্বতী সারদার বাড়ির সামনে দিয়ে পেরিয়ে যেতে লাগে। সারদার মুখে প্লাস্টার দেখে সে হেসে সেখান থেকে চলে যায়। এই কাণ্ড দেখে সারদা তো আরও ভীষণভাবে রেগে যায়। সে নিজের স্বামী প্রসাদকে কিছু উত্তর না দিতে পেরে রেগে মেগে ঘরের সামনের গেটে গিয়ে এক লাথি মারে। তা দেখে ভয়ের চোটে প্রসাদ সেখান থেকে ছুটে পালায় আর গিয়ে বিছানায় কম্বল ঢাকা দিয়ে শুয়ে পড়ে। সারদার মুখে চেটানো সেই প্লাস্টারটা টেনে সে বের করে। তারপর নিজের স্বামীকে সে গালাগালি দিতে লাগে। যেই ছেলে রমেশকে সে দেখে সে চুপ হয়ে যায়। কিছু না বলে সে বাগানের দিকে চলে যায়। তারপর রমেশও সেখান থেকে অফিসের জন্য বেরিয়ে পড়ে। রমেশ এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত ছিল, কারণ তার ঠিক সময়ে বিয়ে হচ্ছিল না। তাই দুঃখিত হয়ে একটা চেয়ারে বসেছিল। ঠিক সেই সময় তার কলিগ মদন তার কাছে আসে। আমি তোর কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আমরা তো কিছু করতেও পারবো না। আগে কিছু লোকই জানতো যে তোর মা খুবই ঝগড়ুটে, এখন তো সবাই জেনে ফেলেছে। তাই তো কেউ নিজের মেয়ে তোর হাতে দিতে চাইছে না। মায়ের এই স্বভাবটা আমি কখনো পাল্টাতে পারবো না। কেউ নিজের মেয়ে দিতে চাইছে না, মনে হয় আমার কখনো বিয়ে হবে না। শোন, যেমনটা আমি বলছি তেমনটা করলে তোর বিয়ে নিশ্চয়ই হবে। মদনের এই কথা শুনে রমেশের মুখটা যেন এলইডি লাইটের মতন চকচক করে ওঠে। হ্যাঁ, আমি নিশ্চয়ই করব। বলো না কি করতে হবে? তুই অনাথ আশ্রমে গিয়ে একটা মেয়েকে পছন্দ করে নে, তারপর মন্দিরে নিয়ে গিয়ে তাকে বিয়ে করে নে। তারপর ব্যাপারটা গিয়ে বাড়িতে বলিস। বলবি যে তোর মায়ের স্বভাবের কারণে কেউ নিজেদের মেয়েকে দিতে চাইছে না, তাই তুই এরকমটা করেছিস। সেও মেনে যাবে, দেখবি। তার কথা শুনে রমেশ চিন্তা ভাবনা করতে লাগে। তারও মনে হয় মদন একদম ঠিক কথা বলেছে। তারপর দেরি না করে অফিসে ছুটির অ্যাপ্লিকেশন দিয়ে রমেশ আর মদন দুজনেই বাইকে করে অনাথ আশ্রমের জন্য বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে সে অনামিকাকে দেখে। তার বেশ ভালো লাগে। সে খুবই রূপবতী আর সরল মনের। তারপর নিজের টাকা খরচা করে সে মন্দিরে নিয়ে গিয়ে অনামিকাকে বিয়ে করে নেয়। তারপর অনামিকাকে সে বাড়ি নিয়ে আসে। প্রসাদ তাদের দুজনকে দেখে খুব আনন্দিত হন। কিন্তু সারদা যে জানতে পারে যে রমেশ অনাথ মেয়েকে বিয়ে করে এনেছে, এবার সারদা জ্বালামুখী হয়ে ওঠে। তুমি কি ভেবেছ আমরা মরে গেছি যে বিনা পরিবারের এই অনাথ মেয়েকে তুই বাড়ি নিয়ে এলি? না মা, অনামিকা এখন আর অনাথ নয়। আমার মতন তার একজন স্বামী আছে, তোমার মতন শাশুড়ি আর বাবার মতন শ্বশুর মশাই আছেন। তাহলে অনামিকা অনাথ কি করে হলো? বাজে কথা বলিস না তো। মা, তোমার পছন্দ হোক বা না হোক, অনামিকা আমার স্ত্রী আর এই বাড়ির বৌমা। এভাবে বলে অনামিকার সাথে সে সারদার পা ছুঁয়ে প্রণাম করে। সারদা কিছু জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। তাদেরকে দুঃখিত দেখে প্রসাদ আগে বেড়ে আসে। তারা খুব আনন্দিত হয়ে প্রসাদের পা ছুঁয়ে তাকে প্রণাম করে। সুখে শান্তিতে তোমরা সংসার করো, এভাবে আশীর্বাদ দিয়ে তিনি চলে যান। সেদিন থেকে অনামিকার জীবন সেই ঘরে বৌমা রূপে শুরু হয়ে যায়। এবার সারদা চা খেত না, অনামিকা তাকে চা এনে দেয়। সেই চাটা সারদা গিয়ে অনামিকার মুখে ঢেলে দেয়। আমা চলছে।
এভাবে গরম চা এনে আমার মুখের উপরে ঠেলে দিলেন। এমনটা বলে চোখ বন্ধ করে সে ছুটতে ছুটতে বাথরুমের দিকে যায়। যারা সারদার বাড়ির আশেপাশে থাকতো বা তার বাড়ির কাছ দিয়ে পেরিয়ে যাচ্ছিল তারা অনামিকার চিৎকার শুনতে পায়। যেহেতু সারদার ঝগড়ুটে স্বভাবের কথা সবাই জানতো, তাই কেউ আর কিছু বলতে আসেনি। তারপর দুপুরবেলা নেমে আসে। সারদা এসে ডাইনিং টেবিলে বসে পড়ে। অনামিকা খুব যত্ন করে খাবার বেড়ে দিচ্ছিল। সারদা একটা ঢাকনা সরিয়ে দেখে ডাল রাখা আছে, একদম উবু জ্বলন্ত গরম ছিল। ব্যাস, সারদা অনামিকার হাত নিয়ে সেই উবু জ্বলন্ত ডালের ভেতরে চুবিয়ে দেয়। অনামিকা গরম সহ্য করতে পারে না, তার হাত পুড়ে যায়। মা, ডালটা যে খুব বেশি গরম, আমি পারছি না, আমায় ছেড়ে দিন মা। অনামিকা চিৎকার করে কান্নাকাটি করতে লাগে। তুমি আমাকে মা বলবে না, তুমি সেই যোগ্য নও। এরকমটা বলার পরে সে অনামিকাকে টানতে টানতে ঘরের এক কোণায় নিয়ে গিয়ে বসায়। সেখানে একটা থালায় গরম গরম ভাত, ডাল, তরি তরকারি সব দেয়। তার উপরে বেশ ভালো করে নুন দেয় আর অনামিকার মাথার চুলের ঝুঁটি ধরে, তুমি খাবে, খাও, একটাও যদি দানা ছাড়ো তাহলে আমি ছাড়বো না, খাও, এভাবে হুমকি দেয়। অনামিকা তার সামনে কাঁদতে কাঁদতে অনেক বিনতি করে। আমি খেতে পারবো না মা, এটা খেলে যে আমি মরে যাব মা। তার কথা শুনে সারদা আরো ভীষণভাবে রেগে যায়। আমাকে মা বলবে না বলেছি না? তুমি যখন এমন বলো না, মনে হয় গায়ে সাপ আর বিছে চলে বেড়াচ্ছে। দাঁড়াও, তোমাকে আমি ভালো করে শিক্ষা দিচ্ছি। এমনটা বলে সে অনামিকার মাথার ঝুঁটি ছেড়ে রান্নাঘরে গিয়ে অস্ত্র খুঁজতে লাগে। সেখানে সে একটা বেলনা দেখতে পায়। তারপর সেটাকে আগুনের মধ্যে জ্বালিয়ে গরম করে আর অনামিকার কাছে নিয়ে আসে। এক হাতে বেলনা আর অন্য হাত দিয়ে অনামিকার চুলের নুড়ি ধরে টানে। খাও, এই নুন দেয়া খাবারটা খাও, না হলে আমি তোমাকে এই বেলনা দিয়ে পুড়িয়ে দেব। এভাবে সে ভয় পাওয়ায় অনামিকা খুব চিৎকার করে। চিৎকারের শব্দ শোনার পরও গ্রামবাসীরা তাকে কোনো সাহায্য করতে পারে না। ঠিক সেই সময় বাবা ছেলে যারা বাইরে গেছিল তারা বাড়ি ফিরে আসে। তাড়াতাড়ি করে এসে রমেশ নিজের স্ত্রীকে তার মায়ের হাতের টর্চার থেকে বাঁচায়। তখন থেকে ওই বাড়িতে দুটো আলাদা আলাদা হাড়ি হয়ে যায় আর রমেশ নিজের স্ত্রী অনামিকাকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগে। এই গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। চাষের জমিকে ওভাবে শুকিয়ে যেতে দেখে অনামিকা কাঁদতে কাঁদতে বলে, ক্ষমা করে দাও পৃথিবী মা, আমার লোকেরা যা করেছে তার থেকে আমি তোমাকে বাঁচাতে পারলাম না। আমি জানি না এবার আমি কি করব, আমি তোমাকে কিভাবে বাঁচিয়ে তুলব। এভাবে বলে সে কান্নাকাটি করছিল। শাশুড়ি মা শারদা, শ্বশুর মশাই প্রসাদ আর স্বামী রমেশ ঠিক সে সময়ে তারা তিনজনে চাষের জমিতে আসে। সেখানে এসে তারা দেখে অনামিকাকে কান্নাকাটি করতে। দেখো বৌমা, তুমি চাষির মেয়ে, চাষের জমির জন্য তোমার মনে আলাদা ভালোবাসা। শুধু তাই নয়, বর্ষাকালে যখন তুমি চাষ করেছিলে কত ভালো চাষ হয়েছিল, কত ভালো ফসল পেয়েছিলে, তার জন্য আমরা কত প্রশংসা করেছিলাম। মা, একটা কথা বলি, বিপদের সময় কিন্তু দুটো জিনিসই আমাদেরকে বাঁচায়, একটা সোনা আর অন্যটা হলো চাষের জমি। আমার নজরে কিন্তু সোনার অতটা মূল্য নেই যতখানি এই জমির আছে। বাবা, যদি অনামিকাকে এভাবেই ছেড়ে দেওয়া হয় তাহলে জমি আর ফসলের উপরে আমাদের একটা ভালো ক্লাস নিয়ে নেবে। কিছুক্ষণের মধ্যেই মজদুরেরা আসবে, তাদেরকে বলে দাও আমাদের জমিটা কত দূর থেকে কত দূর, তাহলে ওরা বেড়া লাগিয়ে দেবে। এই বলে রমেশ সেখান থেকে চলে যায়। শারদা আর প্রসাদ সেখানেই দাঁড়িয়ে থাকে। তারা জমি নিয়েই গল্পগুজব করছিল। ইতিমধ্যে দুজন কর্মচারী সেখানে আসে। কথা বলতে বলতেই মাটি থেকে উঠিয়ে একটা হাসুলি অনামিকা নিজের গলার উপরে রেখে নেয়। তা দেখে শারদা আর প্রসাদ খুব চিন্তিত হয়ে পড়ে। ও বৌমা, এরকম কাজ করতে যেও না, কথা শোনো। মা, আমার কথা শুনুন, আপনি এই জমিটাকে বিক্রি করবেন না। আচ্ছা আচ্ছা বৌমা, আগে এই হাসুলিটা নিচে নামাও, একটু আঘাত লেগে গেলে রক্ত বেরিয়ে যাবে। আগে কথা দিন জমি বিক্রি করবেন না, না হলে এটা দিয়ে আমি নিজের প্রাণ নিয়ে নেব। অনামিকার এরকম বলাতে শ্বশুরবাড়ির লোকেরা ভয় পেয়ে যায়, যদি বৌমা গলা কেটে ফেলে তাহলে। তাই শারদা আর প্রসাদ নিজেদের মধ্যে কিছুক্ষণ চর্চা করে, তারপর আপাততর জন্য জমি বিক্রি করার কথা সেখানেই স্থগিত করে দেয়। আচ্ছা বেশ বৌমা, জমি বিক্রি করব না, চলো বাড়ি চলো। শোনো বাবু, এখন কাজ নেই, এই না, এই টাকা নিয়ে এখন যাও তো।
এভাবে বুঝিয়ে সুঝিয়ে মজদুরদেরকে টাকা দিয়ে সারদা পাঠিয়ে দেয়। মজদুররাও সেখান থেকে চলে যায়। তারপর সারদা আর প্রসাদ বৌমা অনামিকাকে সঙ্গে করে নিয়ে জমি থেকে বাড়ি ফিরে আসে। এভাবেই 2 দিন কেটে যায়। তারপর একদিন অনামিকাকে সোফাতে বসিয়ে সারদা, প্রসাদ আর রমেশ 3 জনই তার সাথে কথা বলার জন্য বসে। শোনো বৌমা, তুমি মাটি ভক্ত নারায়ণের মেয়ে। মাটির সাথে তোমার আলাদাই ভালোবাসা, সেটা আমি অগ্রাহ্য করছি না। সে কথাটা আমি জানি মা, আপনারা তো আমার জমি আর চাষের প্রতি ভালোবাসা দেখি আমাকে নিয়ে এসেছিলেন। হ্যাঁ অনামিকা, কিন্তু সবসময় পরিস্থিতি একরকমের থাকে না। কিন্তু এখন তুমি নারায়ণের মেয়ে নও, রমেশের স্ত্রী আর এই বাড়ির পুত্রবধূ। তোমার স্বামী আর পরিবারের লোকেরা জমি বিক্রি করতে চাইছে, তোমাকে বুঝতে হবে। ব্যবসা করার জন্য আপনাদের টাকা চাই, আর আপনাদের কাছে টাকা নেই। আপনারা বলছেন এই জমি ভালো ফসল দেয় না, তাই আপনারা এই জমিটাকে বিক্রি করতে চান। এই কথাই তো বাবা? হ্যাঁ বৌমা। আমি কথা দিচ্ছি বাবা, এই জমির ওপরে আমি সোনার ফসল উৎপন্ন করব। আমাকে মাত্র 6 মাসের সময় দেন। যদি আমি এই জমিতে সোনা উৎপন্ন না করতে পারি, তাহলে আমি আপনাকে জমি বিক্রি করতে আপত্তি জানাবো না। তার জন্য আপনি আমাকে যেখানে হস্তাক্ষর করতে বলবেন আমি করতে রাজি আছি। অনামিকার এরকম কথা শোনার পরে রমেশ, সারদা, প্রসাদ 3 জনই একে অপরের মুখের দিকে চেয়ে থাকে। তারপর তারা অনামিকার দিকে চেয়ে দেখে। কিছুক্ষণ চুপ থাকার পরে প্রসাদ বলেন, আচ্ছা বেশ বৌমা, তুমি সোনা উৎপন্ন করতে চাও, করো। আর যদি সোনা উৎপন্ন না করতে পারো, সেই সময়ে জমি বিক্রি করে দেবো আমরা। ঠিক আছে তো? এই কথার জন্য রাজি আছো তো? হ্যাঁ রাজি আছি বাবা। এমনটা বলে অনামিকা সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটছিল। অনামিকা শুধু এই চিন্তাতেই ছিল ওই শুকনো জমির ওপরে সে কিভাবে সোনা উৎপন্ন করবে। কম্পিউটারের সামনে বসে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু তা দিয়ে কোনো লাভই হয় না। সে অন্য চাষিদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদও করে, কিন্তু সব চাষিরা এই বলে যে তারা বিশেষ কিছু বলতে পারবে না এ নিয়ে। তারপর অনামিকা একদিন নিজের বাবা নারায়ণের কাছে যায়, তাকে গিয়ে সব কথা বলে। তিনিও এই নিয়ে চিন্তা ভাবনা করতে লাগেন, কিন্তু কিছুতেই বুঝতে পারেন না যে ওই জমিতে কিভাবে ফসল উপজ করা যাবে। তিনিও বিশেষ কিছু সাহায্য করতে পারলেন না। এভাবে 1 সপ্তাহ কেটে যায়। অনামিকা এবার কাঁদতে কাঁদতে সেই জমিতে যায়। হেমা পৃথিবী, যদি এই জমিকে বিক্রি থেকে আটকাতে হয়, কোনোভাবেই ফসল উপজ করাতে হবে। কিন্তু কি করে? আমি জানি আমি সোনা উপজ করতে পারবো। তাহলে তুমি আমাকে এই মাটির সাথে মিশিয়ে নাও। এই বলে মাটির ওপরের এক পাথরের উপরে গিয়ে সে মাথা ঠুকতে লাগে। মাটি ফেটে দুভাগ হয়ে যায়। সেখান থেকে মা পৃথিবী বেরিয়ে আসেন। অনামিকা, তুমি আমাকে বাঁচাতে চাইছো, তাহলে তো তোমাকেও আমাকে বাঁচাতে হয়। আমি তোমাকে একটা মায়াবী লাঙ্গল দেব। সেই লাঙ্গল দিয়ে চাষ করলে তুমি অনেক সোনার টাকা পাবে, আর এই জমিও ধনধান্যে ভরে উঠবে। এই বলে তিনি একটা লাঙ্গল দেন। সেই লাঙ্গলটা নিয়ে গিয়ে অনামিকা নিজে চাষের জমিতে চালায়। সেখান থেকে সোনার টাকা বেরোতে লাগে আর বড় হতে লাগে। তারপর অনামিকা পুরো চাষের জমিতে সেই লাঙ্গল দিয়ে চালায়। পুরো জমিতে মায়াবী লাঙ্গল চালানোর ফলে জমি টাকায় ভরে ওঠে। সেই রাতে অনামিকা খুব নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারে। পরের দিন সকাল সকাল বেড কফি দিয়ে শাশুড়ি মা সারদা বৌমা অনামিকাকে ঘুম থেকে ওঠায়। প্রথম দিকে অনামিকা একটু ঘাবড়ে যায়। পরে অনামিকা বুঝতে পারে যে শাশুড়ি মা এরকমটা কেন করছেন। এটা কেন মা? বেড কফি বৌমা, আজ থেকে তোমার উপরের সব শর্ত শেষ হলো যে। আচ্ছা ঠিক আছে মা, আমি তৈরি হয়ে আসি, তারপর আমরা সবাই চাষের জমিতে যাব। আনন্দিত হয়ে অনামিকা বেড কফি খায়। তারপর সারদাও সেখান থেকে চলে যায়। তারপর ঠিক 1 ঘন্টা পরে প্রসাদ, সারদা, রমেশ আর অনামিকা পুরো পরিবার একসাথে চাষের জমির দিকে যায়। বৌমা, তোমার সোনার ফসল কোথায়? মাটির নিচে মা, আপনি চাইলে মজদুরদেরকে ডেকে তার উপরে হাল চালিয়ে দেখতে পারেন। এমনটা বলাতে তারা হাল চালাবার জন্য মজদুরদেরকে ডাকে। মজদুররা এসে হাল চালায়। হাল চালাতেই সোনার টাকা মাটির নিচে থেকে বেরিয়ে আসে। দেখা মাত্রই প্রসাদ, সারদা, রমেশ খুব অবাক হয়ে যায়। তারপর এই পরিস্থিতি থেকে নিজেদেরকে একটু সামলায়। যখন তারা জানতে পারে মাটি থেকে সোনার টাকা বেরোচ্ছে, তারা জমিটিকে বিক্রি করার পরিকল্পনা স্থগিত করে দেয়।
তারপর সেই সোনার টাকা বিক্রি করে তারা যা টাকা পায় সেই টাকা দিয়ে রমেশ নিজের ব্যবসা শুরু করে আর সবাই একসাথে সুখে আনন্দে জীবন কাটাতে লাগে।